হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো সেকেন্ড টাইমাররা, তোমরা যারা এবার সেকেন্ড টাইম দিবা তাদের জন্য কি বলো তো? তাদের জন্য আমরা যে নিয়মিত ক্লাসগুলো দিচ্ছি তোমাদের অনেক হেল্প করতেছে। তোমরা সবাই বলেছো যে ভাই আপনারা আরও ক্লাস দেন, আরও গুছিয়ে সুন্দরভাবে প্রিপারেশনটা নেওয়া দেন। সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা প্রতিদিন তোমাদের ক্লাসগুলো দিচ্ছি। ওকে, সো এর ধারাবাহিকতায় আজকে হচ্ছে কি আমরা ম্যানেজমেন্ট ক্লাস করব। ওকে, সো তোমরা একটু সবাই কি করো, দ্রুত জয়েন হয়ে যাও। আমি সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাব, বাট এর আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। সবাই জয়েন হওয়ার পরে আমি প্রশ্ন সমাধানে একদম ডিরেক্ট। অ্যান্ড ইউ নো যে সেকেন্ড টাইমের ভিতর কমার্সিয়াল স্টুডেন্টদের কাছে সব থেকে প্রিয় হচ্ছে কি রাবি ক্যাম্পাস। হ্যাঁ, এরপরে রাবি জাবি, এই দুইটার টপ, মানে সবার কাছে ফেভারিট। সো এই দুইটা ক্যাম্পাসকেই গুরুত্ব দিয়ে আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছিলো, এবং অন্যান্য যেগুলো আছে সবগুলোই হবে, সবগুলোকে সমান গুরুত্ব দেওয়া হবে। বাট সবার কাছে এই দুইটা বেশি প্রিয়, সবাই এটা নিয়ে রিকোয়েস্ট করতেছিল। সো দ্যাটস ওয়াই আজকে আমরা হচ্ছে কি রাবির জাস্ট এই লাস্ট ইয়ার তোমাদের ব্যাচে হ্যাঁ যেই কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো আজকে আমরা সলভ করবো। ওকে, সো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, সবাই জয়েন হওয়ার পরে আমি প্রশ্ন সমাধান করবো। সো আমি কয়েক সেকেন্ড সময় নিব যেন তোমরা জয়েন হতে পারো, এবং অবভিয়াসলি তোমরা কি করবা যে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবা এবং ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, আমি একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিই যেন বাচ্চারা ক্লাসে জয়েন করতে পারে। ওকে, তোমরা একটু শেয়ার করে দাও। ওকে, এবং তোমরা একটু বলো কে কোথায় থেকে দেখতেছো, আজকে কারা ফার্স্ট ক্লাস করতেছো আমাদের। হ্যাঁ, সেকেন্ড টাইমের ক্লাস আর কি, যারা আগে ক্লাস করেছো মানে ফার্স্ট টাইমে করেছো বাট সেকেন্ড টাইম করতেছো, তারা একটু বলো যে কারা আমাদের পুরাতন বান্দারা আছো, তাদেরকে একটু দেখতে চাই যে কারা এখনো যুদ্ধটা চালিয়ে যাচ্ছ। ওকে, আমি তাদেরকে একটু দেখতে চাই। ওকে, সো সবাই একটু দ্রুত কি করো, জয়েন হও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, অ্যান্ড আই গেস এভরিথিং ইজ ওকে, তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। সো সব কিছু ওকে থাকলে আমি কি করব, একটু পড়ানো শুরু করব। ওকে, অ্যান্ড আই গেস এভরিথিং ইজ ফাইন। আচ্ছা, সো কমার্সের বাচ্চারা ম্যানেজমেন্টে রাবিতে যে ধরনের প্রশ্ন আসে এটা একটু দেখবা, তাহলে কি হবে। আমরা জানি রাবিতে কিন্তু অনেক বেশি কোশ্চেন রিপিট করে। লাইক আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম, দ্যাট মিনস হচ্ছে আমার ব্যাচ ছিল এইচএসসি 20। হ্যাঁ, সো ওই টাইমে আমার যেই সেশনের মানে ওদের তো আবার সেট করে, সো আমার সেটে কিন্তু অনেক কোশ্চেন প্রিভিয়াস থেকে আসছিল। সো আমাদের ওইটা ফার্স্ট এক্সাম ছিল রাবিতে। সো রাবিতে ফার্স্ট এক্সাম হওয়াতে আমরা বুঝতেছিলাম না যে আসলে কেমন কোশ্চেন হবে, বা অন্য ভার্সিটিতে এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স নাই। সো তখন আমরা কি করছিলাম যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ভালোভাবে সলভ করে গেছিলাম। অ্যান্ড ইয়েস, আমি অনেকগুলো কোয়েশ্চেন কমন পেয়েছি। লাইক অলমোস্ট 30% থেকে 40%-এর মতো রিপিটেড কোয়েশ্চেন, মানে বিগত 10 বছর 12 বছর কোয়েশ্চেন থেকে রিপিট আসছিল। অ্যান্ড আমি খুব বেশি পড়ি না ওইটার জন্য, বাট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ভালোভাবে সলভ করার কারণে আমার কিন্তু রেজাল্ট ভালো আসছিল। তো ওখানে আমি সম্ভবত 52 ও 54তম হয়েছিলাম আমার যেই সেশন ছিল আর কি, মানে কি বলে ওদের তো শিফট থাকে, ওই শিফটে আর কি। সো আমার শিফটে আমি 52 কততম হয়েছিলাম। সো পরে ওখানে কিন্তু ভালোই হয়েছিল। তো তোমরা যারা রাবিকে টার্গেট করবা বা ম্যানেজমেন্ট, তুমি ঘুরে ফিরে দেখবা যে মোস্ট অফ দ্য জায়গায় যেগুলো ইম্পর্টেন্ট ওগুলাই বারবার আসে। ওকে, তো সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, এবং অবশ্যই অবশ্যই কী করবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, বিকজ আমরা প্রশ্ন সমাধান শুরু করে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল তোমার যে প্রশ্নটা সমাধান করতে হবে সেটা হচ্ছে নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলা হয়। ওকে, আমরা সাধারণত জানি যে একজন নাবালক অংশীদার হইতে পারে না, তাই না? তোমরা আনসার করো আর আমি একটু কি করে ব্যাখ্যা করি। ওকে, তো নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলা হয়। সো নাবালক অংশীদার আমরা জানি যে কি হয়, সাধারণত তারা অংশীদার হইতে পারে না, কারণ আমরা জানি অংশীদারি ব্যবসায়ের জন্য আমার কি লাগে ভাই, চুক্তি। কি লাগে? চুক্তি লাগে। আর চুক্তি যে কেউ করতে পারে না। চুক্তি শর্ত অনুযায়ী যারা আন্ডার 18, হ্যাঁ আন্ডার 18 মানে 18-র নিচে যারা, তারা চুক্তি করতে পারে না। ওকে, সো চুক্তি যে করতে পারবে না
চুক্তি আইন অনুযায়ী যে চুক্তি করতে পারবে না সে তো অংশীদার হইতেও পারবে না, কারণ অংশীদার হইতে হলে চুক্তি লাগবে। নাবালক কিভাবে অংশীদার হয়, কারণ নাবালক মানেই তো আন্ডার 18। সো নাবালককে হচ্ছে কি বিশেষ সুবিধা প্রদানের জন্য অন্য যারা সকল অংশীদার আছে, সকল অংশীদার মনে রাখবা, সকল অংশীদার মানে 100%, এইটা দিয়ে কিন্তু একটা এমসিকিউ আসে যে নাবালককে অংশীদার করতে হলে কতজনের সম্মতি লাগে, কতজনের, কত পার্সেন্টের, কি 100%-এর সম্মতি লাগে। দ্যাট মিনস সকলের সম্মতি দিতে হবে। একজনও যদি বলে না আমি তাকে অংশীদার হিসেবে চাই না, তাহলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা একজন আনসার করছে ডি। ওকে ফাইন, দেখি রাইট না রং, বাকিরাও একটু দ্রুত আনসার করে ফেলো কি হবে। ওকে, বাকিরাও একটু দ্রুত আনসার করে ফেলো। আচ্ছা, তো দেখো যেটা বলতেছিলাম যে কি নাবালককে বিশেষ সুবিধা প্রদানের জন্য যদি অন্য সকল অংশীদার মিলে যদি বলে যে না ঠিক আছে আমরা ওকে নির্দিষ্ট সময়ের জন্য তাকে অংশীদার হিসেবে রাখতে চাই, ওই ক্ষেত্রে সে হয় কি বলতো, সে হয় সীমাবদ্ধ অংশীদার অথবা সীমিত। সীমিত অংশীদার মানে কি ভাই? সীমিত মানে যার দায়, আমরা জানি কি একটা অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের দায় থাকে অসীম, হ্যাঁ আনলিমিটেড। বাট কেউ যদি নাবালক অংশীদার বা কেউ যদি সীমাবদ্ধ বা সীমিত অংশীদার হয়, ওই ক্ষেত্রে তার দায় হয়ে যাবে কি সীমিত। দ্যাট মিনস তার মূলধন যতটুকু ইনভেস্ট করা আছে ততটুকুই সে দায় বহন করবে। ক্লিয়ার? সবাই বুঝেছো? তাহলে কি ভাই, তার যা মূলধন যতটুকু দায় ততটুকু। তাহলে একজন নাবালক অংশীদারকে আমরা কি ধরনের অংশীদার বলবো? সীমাবদ্ধ বা সীমিত অংশীদার। ক্লিয়ার? ওকে ওকে, সো এখানে আমি স্লাইডে আনসারটাও রেখে দিয়েছি তোমাদের জন্য, পরবর্তীতে যেন তোমরা এটা দেখতে পারো। ওকে, অ্যান্ড ইয়েস স্লাইডটা আমি তাদেরকে দিব যারা ক্লাসটা শেয়ার করবে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করবে। ওকে, তো তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে একটু কি করো, বন্ধুদেরকে মেনশন করে দাও। সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যারা এখনো মেনশন করনি। আচ্ছা ওকে, সো তোমাদের অনেকেই যেটা বলতেছিল যে ভাই আমরা তো সেকেন্ড টাইম দিব, মানে আমরা যখন ডিসিউ এর ফ্রি ক্লাস নিচ্ছিলাম তখন বলতেছে ভাই আমরা তো ডিসিউ এর পাশাপাশি মানে ডিসিউতে এমনিতে এক্সাম দিব, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে কি জাবি বা রাবি এগুলোকে টার্গেট করতেছি বিউপিতে। মানে যেহেতু ভাই তোমার হাতে অপশন আছে তুমি কাজে লাগাবে, এটাই স্বাভাবিক, এবং এটা যেহেতু বেটার চয়েস, সো বেটার অপশন সবাই চায়। সো এই ক্ষেত্রে বলছে ভাই কীভাবে আমরা শুরু করবো বা গোছানো কোনো মানে, কারণ ফ্রি ক্লাস তো সব বিষয় নিয়ে সব ভার্সিটিকে টার্গেট করে নেওয়া আসলে সম্ভব না, তাই না একসাথে। তো এটার জন্য একটা গোছানো একটা কি দরকার, কোর্স দরকার, এবং সেই গোছানো কোর্সটাই হচ্ছে কি আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেখানে তুমি সেকেন্ড টাইম যত জায়গায় দিতে পারবা, হ্যাঁ সবগুলোর ইউনিভার্সিটির কোর্স কিন্তু এখানে পেয়ে যাবা। ওকে, সো তোমরা এটা এখন ডিসকাউন্টে ভর্তি হইতে পারবে হচ্ছে কি ৩,৯৯৯ টাকা। পরবর্তীতে কিন্তু আর এই ডিসকাউন্ট থাকবে না, কোর্স ফি বেড়ে যাবে। ওকে, এটা বিস্তারিত আমি পরে বলবো, আগে আমরা প্রশ্ন সমাধান করি। ওকে, এবার বলো ডুয়াল সাবঅর্ডিনেশন কোন নীতির পরিপন্থী? ডুয়াল সাবঅর্ডিনেশন এই শব্দের অর্থ জানো? এই জন্যই আমি প্রত্যেকটা ক্লাসে বলি, আমি সবসময় বলি যে ভাইয়া তোমরা কি করবা, তোমরা অবশ্যই ইংরেজি টার্মগুলার কথা অবশ্যই পড়বা। হ্যাঁ, সাইডে যে ইংরেজি নামগুলো দেওয়া থাকে সেগুলো পড়তে হবে। ধরো তুমি পড়ছো কি ভাই, তুমি পড়ছো কি দ্বৈত নীতি, ধরো দ্বৈত নীতি, হ্যাঁ দ্বৈত নীতি, কিন্তু তোমার ইংরেজিতে আসলো কি ভাই ডুয়াল সাবঅর্ডিনেশন। দ্যাট মিনস কি দ্বৈত নীতি বা দ্বৈত অধীনতা তুমি পড়তে পারো, অধীনতা। হ্যাঁ, সাবঅর্ডিনেশন শব্দের অর্থ কি অধীনতা। ওকে, তো ডুয়াল সাবঅর্ডিনেশন মানে দ্বৈত অধীনতা। দ্বৈত অধীনতা মানে কি যে তোমার বস থাকবে কি একাধিক জন, মানে একাধিক জনের আন্ডারে তুমি কাজ করবা, এটাকেই বলে কি দ্বৈত অধীনতা, যে তুমি কি একাধিক ব্যক্তির সাবঅর্ডিনেট হিসেবে কাজ করবা। ওকে, সো এইটা কোন নীতির পরিপন্থী? আমরা ম্যানেজমেন্টের যে 14টা নীতি আছে ওখানের অন্যতম একটা নীতি হচ্ছে কি ভাই আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতিতে কি বলছে ভাই বলো তো? আদেশের ঐক্য নীতিতে বলছে যে একজন ব্যক্তির আদেশদাতা, আদেশদাতা কয়জন হবে ভাই বলো তো? আদেশদাতা হবে কতজন? একজন।
সো আদেশের ঐক্য নীতিতে বলছে যে একজন ব্যক্তির আদেশদাতা হবে একজন মাত্র বস। হ্যাঁ, কিন্তু ডুয়েল সাবঅর্ডিনেশনে যেটা হয় যে আমার একাধিক বস থাকে, তাহলে ডুয়েল সাবঅর্ডিনেশন মাধ্যমে এই যে আদেশের ঐক্য নীতি এটাকে কি করা হয়, ভঙ্গ করা হয়। কি করা হয়, ভঙ্গ করা হয়। তাহলে এটাই বলছে যে ডুয়েল সাবঅর্ডিনেশন কোন নীতি পরিপন্থী, মানে বিপরীত, কোনটার বিপরীত বা কোনটাকে কি করে ফেলে, কোন নীতিটাকে ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে। ক্লিয়ার? সবাই বুঝছো কিনা বলো? কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? এটা বুঝছো কিনা বলো? ওকে পোলাপান, কালকে কিন্তু সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে কিন্তু ওরিয়েন্টেশন, এটা মাথায় রাখবা। ঠিক আছে, সবাই রাত 8টায় সবাই উপস্থিত থাকবা। ওকে, আচ্ছা। সো আনসারটাও আমি পরে স্লাইডে দিয়ে দিয়েছি, যেন তোমরা পরবর্তীতে পড়তে গেলে যেন তোমাদের কি হয়, ইজি হয়। এবং এই স্লাইড আমি শুধু তাদেরকে দিব যারা কি করবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা ক্লাসে, এবং কি ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, আচ্ছা দেখো, মাস্টার পরিকল্পনা বা আমরা যেটাকে বলি কি মাস্টার প্ল্যান, আমরা কথায় কথায় বলি না মাস্টার প্ল্যান, এবং এই জুলাই আন্দোলনে ছিল কি মাস্টার মাইন্ড। ওকে, সো মাস্টার প্ল্যান বা মাস্টার মাইন্ড যাই বলো, হ্যাঁ, সো এই মাস্টার প্ল্যান পরিকল্পনার কোন স্তরের জন্য গৃহীত হয় বলো? কিসের জন্য আমরা মাস্টার প্ল্যান করি, বা মাস্টার প্ল্যান জিনিসটা কি, এটা ডেফিনেশনটা কি, মাস্টার প্ল্যান বলতে আমরা কি বুঝে থাকি? ওকে বলো, কি বুঝো? আচ্ছা, তরিকা ইসলাম তমা বলতেছে স্যার আবার বলেন, কোনটা বলবো, স্পেসিফিক বলো, কারণ তোমাদের কমেন্ট হয়তো পরে আসতে পারে, আমি বুঝতে পারবো না যে আসলে কোনটা কি ইঙ্গিত করে বলতেছো যে কোনটা রিপিট করবো। সো তোমরা বলবা যে ভাইয়া আপনি 3 নাম্বার কোশ্চেনটা বা 2 নাম্বার কোশ্চেনটা একটু আবার এক্সপ্লেন করেন, বা 1 নাম্বার কোশ্চেনটা আবার এক্সপ্লেন করেন। হ্যাঁ, বা আপনি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচটা কিভাবে কি ভর্তি হবো বা কি কি থাকবে এখানে, এটা আবার এক্সপ্লেন করেন। সো এভাবে স্পেসিফিক কোশ্চেন করবা, তাহলে আমার জন্য বুঝতে ইজি হয়, না হলে আমি বুঝতে পারতেছি না যে তুমি কোনটার কথা বলতেছো। ওকে, আচ্ছা, তাহলে মাস্টার প্ল্যান কি? মাস্টার প্ল্যান বেসিক্যালি হচ্ছে কি সামগ্রিক বিষয়কে বোঝায়, যে সব কিছু নিয়ে যখন ভাবা হয় বা যেখানে ভাবা হয় সেটাকে মাস্টার প্ল্যান বলি। সো আমরা প্ল্যানকে অনেকগুলা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। হ্যাঁ, আমার ধরো একক প্ল্যান, ফাংশনাল প্ল্যান বা কার্যভিত্তিক, হ্যাঁ, পরিকল্পনা হয়। এরপরে হচ্ছে কি আমার বিভাগীয় পরিকল্পনা হয়, ডিপার্টমেন্ট ভিত্তিক। এরপরে রিজিওনাল বা হচ্ছে কি আঞ্চলিক পরিকল্পনা হয়। ঠিক আছে, যে ধরো আমার কাজ কি কি আছে, ধরো আমার ক্রয় বিক্রয়, হ্যাঁ, এরপরে প্রোডাকশন উৎপাদন, ধরো এই 4-5টা কাজ আছে। তো এই কাজগুলোর জন্য আমি একটা একটা আলাদা আলাদা পরিকল্পনা করতে পারি। আবার ডিপার্টমেন্ট ভিত্তিক পরিকল্পনা করতে পারি, যে আমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আমার সেলস অ্যান্ড প্রোডাকশন ডিপার্টমেন্ট। ওকে, 3টা ডিপার্টমেন্ট আছে, আমি ডিপার্টমেন্ট ভিত্তিক পরিকল্পনা করতে পারি। আবার এলাকা ভিত্তিক করতে পারি, যে ভাই আমার প্রতিষ্ঠানের ব্রাঞ্চ আছে হচ্ছে চট্টগ্রামে, রাজশাহীতে আর খুলনাতে। সো এই অঞ্চল ভিত্তিক পরিকল্পনা, সেটাকে আমরা বলি কি রিজিওনাল বা আঞ্চলিক পরিকল্পনা। এখন এই 3টা পরিকল্পনাকে মাথায় নিয়ে যখন সকল কিছুকে একসাথে মাথায় নিয়ে যখন একটা পরিকল্পনা করা হয়, হ্যাঁ, সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি আমরা মাস্টার প্ল্যান। মাস্টার প্ল্যান। ওকে, আচ্ছা, তরিকা ইসলাম তো আমার বলতেছে ভাই 2 নাম্বারটা একটু এক্সপ্লেন করেন আবার। ওকে, ভেরি ফাইন। ওকে, আমি আবার করে দিব তোমাদের জন্য। তোমাদের যদি 100 বার যদি কোশ্চেন করো, আমি 100 বার এক্সপ্লেন করব, কোনো সমস্যা নাই। তোমাদের জন্য সর্বদা প্রস্তুত, উই আর ওপেন। ঠিক আছে, প্রশ্ন করলে আমি কিন্তু রাগ করব না। ওকে, আচ্ছা দেখো, ডুয়েল সাবঅর্ডিনেশন কোন নীতির পরিপন্থী? এখন বলছে কি ডুয়েল সাবঅর্ডিনেশন, এটার মানে কি ভাই? দ্বৈত অধীনতা। কি ভাই? দ্বৈত অধীনতা, মানে যে দুইজনের আন্ডারে কাজ করা বা একাধিক ব্যক্তির আন্ডারে কাজ করা। ওকে, কিন্তু আদেশের ঐক্য নীতির অর্থ বা আদেশের ঐক্য নীতি বলতে বোঝায় যে কি, যে তোমার আদেশদাতা হবে একজন। মানে তোমার যদি বস থাকে একজন, তাহলে তুমি তো তার কথা মতো চলবে। এখন তোমার যদি 2জন বস বা 3জন বস থাকে, ধরো তোমাকে বললো যে আজকে সন্ধ্যার ভিতর, একজন বললো, ধরো তোমার ABC 3জন বস, একজন বললো যে তুমি ভাই আজকে সন্ধ্যায় শাহবাগ যাবা, হ্যাঁ, একজন বললো মিরপুর যাবা, একজন বললো যে ভাই তুমি যাবা গুলিস্তান। ঠিক আছে, তাহলে তুমি ভাই এক ব্যক্তি কয় জায়গায় যাওয়া সম্ভব? কয়জনের কথা শোনা সম্ভব? সম্ভব না, তাই না? একাধিক ব্যক্তি থাকলে তোমার কাজের প্রেশার বেড়ে যায়, তুমি ঠিকভাবে কোনো কাজ করতে পারবে না। বাট তোমার যদি একজন ব্যক্তি থাকে, ধরো তোমার বস হচ্ছে কি একজনই, সে বলে যে আজকে তুমি শাহবাগ যাও, হ্যাঁ, শাহবাগের কাজটা শেষ করে আসো, এরপরে তুমি পরের দিন মিরপুর যাও, এর পরের দিন তুমি গুলিস্তান যাও, বা অন্যান্য কাজ দিল। সো এতে কি হয়, আদেশের ঐক্য নীতিতে বলে যে তোমার আদেশদাতা হবে একজন, তোমার বস হবে একজন।
কিন্তু ডুয়াল সাবঅর্ডিনেশন কি হয়, তোমার তো বস হয়ে যাইতেছে একাধিক জন। সো ডুয়াল সাবঅর্ডিনেশন কি করতেছে, এই নীতিটাকে, আদেশের ঐক্য নীতিকে ভঙ্গ করতেছে। বুঝছো? বুঝছো কি না? তরিকা ইসলাম তমা ভাইয়া ক্লিয়ার? না বুঝলে আবার বলো, আরো সহজ উপায়তে আমি বুঝাই দিব, কোনো সমস্যা নাই, তোমরা মন খুলে প্রশ্ন করবা। ওকে, প্রশ্ন করতে কোনো বাধা নাই, আমি কখনো রাগ করি না। আচ্ছা, প্রেষণার ফল প্রতিফলিত হয় কোথায়? কর্মীর আচরণে, কর্মীর সাহসে, ব্যবসায় সাফল্যে, প্রতিষ্ঠানের স্থায়িত্বে। কি হবে? সবাই বলুন কি হবে, আনসার করুন দ্রুত দ্রুত। আচ্ছা এই তোমরা বলো তো, যারা ক্লাস করতেছো কারা তোমার ফ্রেন্ড, মানে ফ্রেন্ডদেরকে মেনশন দাও নাই এখনো, তারা দ্রুত মেনশন দিয়ে দাও। আর কারা শেয়ার করছো বলো যে ভাই শেয়ার ডান। যারা শেয়ার করছো তারা কমেন্ট করো যে শেয়ার ডান। আমি দেখতে চাই যে কতজন হচ্ছে কি যে মানে আমার কথা শুনতেছে বা আমাকে আমার ক্লাস পছন্দ করতেছে। মানে আমার ক্লাস পছন্দ করতেছে আমি কিভাবে বুঝবো যে না আমার কথা যে শুনবে, যে আমার ক্লাসে রেসপন্স করবে, ক্লাসে আনসার করবে, ক্লাস বন্ধুদেরকে কি করবে ইনভাইট করবে, তাই না? যে তার ভালো লাগছে বিটাই, মানে আমরা কি আমাদের যখন কোনো কিছু একটা ভালো লাগে তখন কিন্তু আমার ফ্রেন্ডদেরকেও বলি যে হ্যাঁ আমার ভালো লাগতেছে মামা তুই এটা কিন্তু দেখতে পারোস, তাই না? বিষয়টা এমন হয় না? সো এটাই আর কি, তোমাদের লাইভ রিভিউ আমি পাবো তোমাদের থেকে। ওকে, তোমরা এটা একটু বলো, এটা একটু বলো। ওকে, সবাই একটু বলো। ওকে, 4C শেয়ার ডান, রাজস্বী পাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখনো কারা যারা করো নাই, হ্যাঁ তারা একটু শেয়ার করে ফেলো। আচ্ছা তাহলে দেখো, প্রেষণার ফল, প্রেষণা মানে কি বলো তো? প্রেষণার ইংরেজি কি? বাংলাটা তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়, বাট ইংরেজিতে বললে ভালো বুঝো। কি? মোটিভেশন। মোটিভেশন মানে কি? অনুপ্রেরণা, উৎসাহিত করা মানুষজনকে। মানে এটা হচ্ছে কি একজন নেতা বা নেতৃত্বের গুণাবলী হচ্ছে কি কর্মীদেরকে উৎসাহিত করতে পারা, তাদেরকে প্রেষিত করতে পারা, যে মানে কোনো কাজে কি করা, তাদেরকে উৎসাহিত করা, মোটিভেট করা। এখন এটা কিভাবে করতে পারি? আমরা নানাভাবে করতে পারি, এটার আরো ডিটেলস আছে, এখন তো এই ক্লাসে তো ডিটেলস আলোচনা করার সুযোগ কম। তো আমরা জানি কি আর্থিক প্রেষণা, অনার্থিক প্রেষণা আছে, হ্যাঁ নানা ধরনের প্রেষণার ওয়ে আছে, ঠিক আছে? সো প্রেষণা জিনিসটা কি, যে একজন কর্মীর কি ধরনের অভাব আছে, এই অভাবগুলোকে কি করা, ফাইন্ড আউট করে সলভ করা। ওকে, এটা করলে সে খুশি হয়, খুশি হইলে কি হয়, তার এটা আমি কিভাবে বুঝবো যে সে আসলে মোটিভেটেড ফিল হয়েছে? তার আচার আচরণে, তার কাজের মাধ্যমে আমি বুঝতে পারবো যে তার কাজ সে ঠিকঠাকভাবে করতেছে। ওকে, সে সুন্দরভাবে কি করতেছে, কাজ করতেছে। হ্যাঁ, যখন সে তার আচরণের মাধ্যমে দেখবো যে সে মনোযোগ দিয়ে কাজ করতেছে, সে ভালোভাবে ইয়ে করতেছে, আমার কথা শুনতেছে, তখন বুঝবো যে না আসলে কি হয়েছে, সে আমি যে তাকে মোটিভেট করছি। ধরো একজনের মা অসুস্থ, আমি তাকে কি করলাম, ঈদে তাকে অগ্রিম বেতন দিয়ে দিলাম, পরের মাসে বেতনও দিয়ে দিলাম, তার যেহেতু এখন ইমার্জেন্সি, অথবা তাকে আমি একটু বোনাস বাড়াই দিলাম। এভাবে সে মোটিভেট ফিল হইতে পারে, বা অনার্থিক দিয়েও হইতে পারে, তার সুনাম করলাম, মানুষের কাছে বললাম যে আমার এই কর্মীটা অনেক ভালো। সো এভাবেও হইতে পারে। প্রেষণা আর্থিক অনার্থিক দুইভাবে হইতে পারে। এটা আমি ডিটেলস হচ্ছে যে কি আমাদের সেকেন্ড টাইম ব্যাচের যে ক্লাস হবে ওখানে আমি ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কি হবে ভাই, কর্মীর আচরণে। আচ্ছা আমি যে এত ডিটেলসে ব্যাখ্যা করে পড়াচ্ছি, বলো তো তোমরা কি রাগ করছো? মানে অনেকে আছে যে এটা পছন্দ করে যে শর্টলি, হ্যাঁ কোয়েশ্চেন, এরপরে বলে প্রেষণের ফল প্রতিফলিত হয় কোথায়, উত্তর এ, এতটুকু বলে চলে গেলে কি হয়, তারা খুশি হয়। আর আমি যে তোমাদেরকে এরকম ব্যাখ্যা করে পড়াইতেছি, তোমরা কি রাগ করলা কিনা বলো? রাগ করলে কিন্তু বলে দিও ভাই, আমি কারো মনে কষ্ট দিতে চাই না, ঠিক আছে? আমি সবার মনে ভালোবাসার জায়গায় থাকতে চাই। এই যে মার্কেটিং এর ভাষায় যেটাকে বলে কি পজিশনিং, সবার মনের ভিতরে একটা আলাদা করে জায়গা নেওয়া, যেন সবাই দোয়া করে, ভালোবাসে। দেখতেছই তো দেশের অবস্থা, কে কখন মরে যায়, কোথায় থাকি না থাকি ঠিক নাই। সো সবাই সবার মনে ভালোভাবে জায়গা নিতে পারাটা, হ্যাঁ ভালোবাসার স্থান নিতে পারাটা, এটাই একটা মানে মূল উদ্দেশ্য, ঠিক আছে? সো দোয়া করবা আমার জন্য সর্বদা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। তোমরা যারা স্ট্রাগল করতেছো, প্রথমবার হয়তো লাক ফেভার করে না, আমি বলবো না যে ভাই তুমি ফাঁকি দিছো,
অনেক পরিশ্রমী। তুমি নিজে জানো ভাই, তুমি কত রাত জেগে জেগে কি করছো, যে পড়ছো, রাত জেগে তাহাজ্জুদ পড়ছো যেন একটা ভার্সিটিতে তোমার চান্স হয়, তুমি যেন কি করতে পারো, বাবার মুখটা কি করতে পারো, উজ্জ্বল করতে পারো, তুমি যেন কোথাও চান্স পেয়ে বন্ধুদের সাথে কি করতে পারো, আড্ডা দিতে পারো। বাট তোমার লাকটা ফেভার করে নাই। সো লাক ফেভার করে নাই, সো এটা তো তোমার দোষ না। হ্যাঁ, তুমি কি করবা, তোমার দোষ তখনই হবে তুমি আরেকটা সুযোগ পেয়েছো, এই সুযোগটা যদি কাজে না লাগাও, লাইক তুমি দ্বিতীয়বার একটা চান্স আছে, সো এই চান্সটাকে যদি আবার অবহেলা করো, হেলাই ফেলাই, হ্যাঁ, নষ্ট করো, তাহলে কিন্তু এটা তোমার দোষ ভাইয়া। ওকে, এটা বুঝতে হবে। এবং আমি এটাও বলছি না যে সবার শুধু লাকের কারণে চান্স পায় না, অনেকে আছে ফাঁকিবাজিও করছে। তুমি জানো প্রথমবার পড়ো নাই, এই আজকে পড়বো কালকে পড়বো পরে শুরু করবো, এভাবে করতে করতে সময় নষ্ট করছো, বলো আসো না এরকম? সো ভাই তোমরা এটা করিও না, দ্বিতীয়বার করতেছো মানে দ্যাট মিনস অলরেডি তোমার কাছে এই সময়টা অনেক প্রেশিয়াস, বিকজ তুমি একটা বছর স্যাক্রিফাইস করতেছো জীবন থেকে, এই একটা বছরকে যদি তুমি বেস্ট ওয়েতে ইউটিলাইজ না করো, তাহলে কিন্তু তোমার যেই লাউ সেই কদু। সো তোমার কি করতে হবে, বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে হবে। তুমি ভালো কথা, মানে জাস্ট আমি বলতেছেন যে আমাদের এখানে পড়ো, তোমার যদি ভালো লাগে তুমি আমাদের সেকেন্ড ডিস্ট্রিক্ট ব্যাচে ভর্তি হইতে পারো, বাট তুমি নিজে পড়ো বা অন্য কোথাও পড়ো, বাট ভালোভাবে পড়ো, ভালো জায়গায় পড়ো। সো মানে আমাদের সম্পর্কে তো তোমাদের অলরেডি আইডিয়া আছে, তোমরা জানোই সব কিছু। ওকে ওকে, সেলিম বলতেছে আমি পাবলিকিয়ান হয়েছি আলহামদুলিল্লাহ। ভাই তুমি আমাদের হচ্ছে আইসিইউ ব্যাচ 1 ছিলা তাই না? মানে সেলিম নামে দুজন ছিল। সো তুমি কোন ব্যাচে ছিল এটা এক্স্যাক্ট মনে করতে পারতেছি না, তুমি একটু কমেন্ট করে জানাবা। কোন ভার্সিটিতে আসো সেটাও জানাবা, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। আমরা তোমাদেরকে কিন্তু কি করব, সংবর্ধনা প্রোগ্রামে নিয়ে যাব। ওকে আচ্ছা, ভালো কথা, তোমরা যারা সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে চাও, কালকে আমাদের ওরিয়েন্টেশন অবশ্যই থাকবা, অ্যান্ড ইয়েস পেজে নক দিবা যে কোনো ইনফরমেশনের জন্য। আচ্ছা বলো, একজন ডিভেঞ্চারধারী ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, পাওনাদার, অংশীদার, ব্যবস্থাপক। ওকে, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, এবং এইটা কাইন্ড অফ, বুঝছো, কাইন্ড অফ এটা ধরো শেয়ার অধ্যায় থেকে হইতে পারে এক, আরেকটা অনেকটা ফিনান্স টাইপ কোয়েশ্চেনও হইতে পারে। ওকে ওকে, সেটা হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ছিল। ওকে, এই যে তোমাদের জন্য কিন্তু রিয়েল মোটিভেশন, ও আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ছিল, এখন পাবলিকান। কোন ভার্সিটিতে আসো জানি ভাই, এটা একটু বলে দিও, তাহলে ওদের জন্য ইজি হবে বুঝতে। বাকিটা আনসার করো। হ্যাঁ, মানে আসলে ক্লাস জিনিসটা কি বলো তো, এটা কি হবে, তোমার জীবন্ত হবে, তুমি লাইফ লেসেনটা শিখবা, বুঝবা, হ্যাঁ পড়বা, কোথায় তোমার ঘাটতি, কোথায় তোমার ল্যাকিংসগুলো, এটা বুঝবা, অন্যদের থেকে মোটিভেট হবা, এটাই তো, তাই না? ওকে আচ্ছা দেখো, একজন ডিভেঞ্চারধারী, ডিভেঞ্চার মানে কি, ডিভেঞ্চার, ডিভেঞ্চার মানে হচ্ছে কি ঋণপত্র, বুঝছো? বাংলা বললে কিন্তু তুমি বুঝা যাবে এমনিতেই এটা কি। তাহলে একজন ঋণদাতা, ঋণদাতাকে কি বলবো ভাই আমরা, ঋণদাতাকে কি বলবো, কি বলবো, যে ঋণ দেয় সে কি পাওনাদার। ওকে ক্লিয়ার? এবং এই ঋণের কিন্তু দুইটা ধরন আছে, একটাকে আমরা ডিবেঞ্চার বলি, আরেকটাকে বলি কি বন্ড। যখন আমরা জামানত যুক্ত ঋণ দেই, জামানত মানে বুঝছো তো, ধরো তুমি ঋণ নিবা, ঋণ নেওয়ার ক্ষেত্রে তোমার কোনো সম্পত্তি জমা যখন দিবা, ধরো তোমার একটা গাড়ি আছে, গাড়িটা জমা দিলা, বা বাড়িটা বা দলিল জমা দিলা, তখন এটাকে বলে কি জামানত যুক্ত ঋণ বা বন্ড। আর যখন তুমি জামানত ছাড়া ঋণ পাও বা ঋণ দাও, ওইটাকে বলা হচ্ছে কি ডিবেঞ্চার, মানে হচ্ছে কি জামানতহীন, জামানতহীন বা জামানতবিহীন ঋণ। ওকে ওকে, সেলিম হচ্ছে জিএসটিতে চান্স পেয়েছে। ওকে ফাইন। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা কি হবে, কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, এক মালিকানা অংশীদারি, এটা তো ইজিলি পারবা। দেখো এক মালিকানায় মালিক কয়জন, একজন, অংশীদারিতে কতজন, 2 থেকে 20 জন, 20 জন, আর ব্যাংক হইলে 10 জন। তাহলে দেখো ভাই, একা নিজের সিদ্ধান্ত নিজে নিলে খুবই ইজি, কিন্তু একই সিদ্ধান্ত ধরো তোমার বিয়ের ক্ষেত্রে তুমি যদি নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে নাও, ইজি, তোমার যারা ভালো লাগবে বিয়ে করে ফেলবা। কিন্তু যখন তোমার এই ফ্যামিলির সিদ্ধান্ত, পাড়া প্রতিবেশী, খালা খালু সবার সিদ্ধান্ত নেওয়া লাগে, তখন দেখবা তোমার পছন্দ হচ্ছে ঠিকই, তোমার খালার পছন্দ হচ্ছে না, পাশের বাসার আন্টির পছন্দ হচ্ছে না, আরে মেয়েটার কি মুখ সাদা, পা কালো, হ্যাঁ, বা মেয়ের তো
গান গাইতে পারে না, একটু হেঁটে দেখাও, হাঁটা পছন্দ হয় নাই, তো নানা ধরনের নানা মত হয়, তখন কিন্তু কি হয়, বিয়ে খালি দীর্ঘায়িত হইতে থাকে। সো যে কোনো কিছুর ক্ষেত্রে যখন একজন থাকে তখন ডিসিশন নেওয়া কি ইজি, আর যখন একাধিক ব্যক্তি থাকে তখন ডিসিশন নেওয়া কঠিন। যেমন ধরো কোম্পানির ক্ষেত্রে যদি আমরা বলি ভাই, ধরো কি বলে, প্রাইভেট কোম্পানি হইলে 2 থেকে 50 জন, আর যদি পাবলিক কোম্পানি হয় 7 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, তাই না? তাহলে যখন একাধিক ব্যক্তির এখানে ডিসিশন নিতে সময় বেশি লাগবে, আর দ্রুত সিদ্ধান্ত তুমি এক মালিকানায় নিতে পারবা। ওকে, সো এই কোন কোম্পানি বা কোন প্রতিষ্ঠানের কতটুকু মানে মালিক থাকতে পারে, সদস্য থাকতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে। ওকে, সমবায় প্রতিষ্ঠানে, সমবায়ের কথা যদি আমি বলি, ধরো তোমার হচ্ছে কি আছে, প্রাথমিক আছে, হ্যাঁ প্রাথমিক, এরপর আছে কি কেন্দ্রীয়, এরপর আছে কি জাতীয়। ওকে, জাতীয়। এখন ধরো প্রাথমিকে তোমার 20 জন ব্যক্তি, 20 জন ব্যক্তি কি হইতে হয়, মিনিমাম, এটা হচ্ছে কি মিনিমাম, এটা মনে রাখো মিনিমাম। ওকে, এরপর কেন্দ্রীয়তে কি 10টা প্রাথমিক মিনিমাম, সবগুলো কি মিনিমাম 10টা প্রাথমিক। আর জাতীয়তে কি, জাতীয়তে হচ্ছে কি মিনিমাম হচ্ছে 10টা কেন্দ্রীয়। ওকে, কেন্দ্রীয় সমিতি মিলে কি হয়, একটা জাতীয় সমবায় সমিতি হয়। সো এই ইনফরমেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যেগুলো আছে, এই অংশীদারির বিলোপ সাধন, এরপরে যৌথ মূলধনী কোম্পানির হচ্ছে কি এই যে স্মারকলিপি সংক্রান্ত যে তথ্যগুলা, বিলোপ সাধন সংক্রান্ত তথ্যগুলা, আর সমবায়ের হচ্ছে কি তোমার সংরক্ষিত তহবিল, উন্নয়ন তহবিলে কত %, আর সমিতির মেম্বার কতজন, এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট পার্ট। এগুলো আমরা একদম ইন ডিটেলস সবকিছু আমাদের ওই সেকেন্ড টাইম পেড ব্যাচে পড়াবো, কারণ এই 1 ঘন্টার ক্লাসে তো এত ডিটেলস পড়ানোর আসলে সুযোগ নাই, তাই না? ডিটেলস পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছো তো? যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত না তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যায়, কমেন্টে দেওয়া আছে, সো ওখান থেকে যুক্ত হয়ে যাবা। ওকে, বলো, ই বিজনেসের মডেলে কোনটিতে একজন ভোক্তা অন্য ভোক্তার সাথে সরাসরি পণ্য বিক্রয় করে? সো এটা তো তোমরা জানবা। B2B হচ্ছে কি বিজনেস টু বিজনেস, C2B কনজিউমার টু বিজনেস, C2C হচ্ছে কি কনজিউমার টু কনজিউমার, B2C হচ্ছে বিজনেস টু কনজিউমার। তো এখানে বলছো ভোক্তা টু ভোক্তা, হ্যাঁ, ভোক্তা ইংরেজি কি কনজিউমার। ওকে, কনজিউমার টু কনজিউমার। ওকে, সেটা কি হবে C2C, ক্লিয়ার, C2C। ওকে, এবার বলো, কোন ব্যবসায় পরিবেশের সাথে নৈতিকতা ও মূল্যবোধ সরাসরি সংযুক্ত বা সম্পৃক্ত? তো ব্যবসায় পরিবেশ টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ছোট্ট একটা টপিক, বাট এখান থেকে বারবার কোয়েশ্চেন আসে ভাইয়া, বারবার কোয়েশ্চেন আসে। ওকে, তাহলে এটা কি হবে, ব্যবসায় পরিবেশ। দেখো রাজনৈতিকে কি থাকে, রাজনৈতিকে থাকে সার্বভৌমত্ব, হ্যাঁ, রাজনৈতিক পরিস্থিতি, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি। এরপর অর্থনীতিকে কি থাকে, মাথাপিছু আয়, মূল্যস্ফীতি, হ্যাঁ, এরপরে হচ্ছে কি বলে ব্যাংকিং ব্যবস্থা, হ্যাঁ, আইনগততে কি থাকে, বিভিন্ন আইন টাইন থাকে, হ্যাঁ, নীতিগুলা থাকে। ওকে, এরপরে দেখো সামাজিক ও সাংস্কৃতিক, এটা অনেক জায়গায় শুধু সিঙ্গেল সামাজিক দেওয়া আছে, কোথাও কোথাও সামাজিক ও সাংস্কৃতিক এভাবে একত্রিত দেওয়া আছে। ওকে, সাংস্কৃতিক। ওকে, তো সামাজিক ও সাংস্কৃতিক জিনিসটা কি, হ্যাঁ, আমাদের সমাজ কোনটাকে ভালো মন্দ হিসেবে বিবেচনা করে ওই অনুযায়ী আমাদের চলা, আমরা কোনটাকে ভালো হিসেবে একসেপ্ট করি, কোনটাকে খারাপ হিসেবে একসেপ্ট করি। যেমন ধরো এটা সমাজ অনুযায়ী ডিফার করে আসলে এই নৈতিকতা মূল্যবোধ। যেমন ধরো আমেরিকাতে বা ইউরোপে, হ্যাঁ, ধরো তাদের ড্রেস আপ সেন্স আর আমাদের কালচারাল ড্রেস আপ সেন্স কিন্তু একরকম না। বা আমরা ধরো যে কি ওপেন কারো সামনে কি করি না, ধরো স্মোকিং করাটাকে আমরা ভালোভাবে দেখি না, বাট ওদের ওখানে ওরা সব কিছু করে। আমাদের এখানে কালচারালি এবং রিলিজিয়াসলি হচ্ছে কি আমাদের এই কি বলে অ্যালকোহল বা ওয়াইন, হ্যাঁ, ওপেনলি বেচা বিক্রি, খাওয়া সব কিছুই মোটামুটি নিষিদ্ধ। বাট অন্যান্য সমাজে, হ্যাঁ, তুমি ইউরোপিয়ান কালচারে দেখো ওখানে ওপেনলি তারা মদ বিক্রি করতেছে, খাইতেছে, এটা ওদের কালচারে এটা অ্যাকসেপ্টেবল। সো এটা কালচার ওয়াইজ ডিপেন্ড করে। সো সামাজিক মূল্যবোধ, নীতি নৈতিকতা, এটা আসলে কিসের সাথে ভাই সম্পর্কিত, আমার সমাজ সংস্কৃতি। ওকে,
দিয়ে হোল্ডিং কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা কতজন? ওকে, এটা বলো। হোল্ডিং কোম্পানি এটার সাথে আরেকটা কোশ্চেন আমি অ্যাড করে দিই, এটা তো করবা এখানে যেটা আছে। বলো হোল্ডিং কোম্পানির সর্বনিম্ন কত পার্সেন্ট শেয়ার থাকতে হয়? ওকে, এটা হচ্ছে এক। আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে একটা সাবসিডিয়ারি কোম্পানি এর সর্বোচ্চ শেয়ার কত পার্সেন্ট থাকতে পারবে? কত পার্সেন্ট থাকতে পারবে বলো। তাহলে এখানে 3টা কোশ্চেন, এই 3টা কোশ্চেনের আনসার দাও দ্রুত, বাচ্চারা দ্রুত আনসার দিবা। ওকে, দ্রুত আনসার দাও। বলো। ওকে, স্বপ্না 9C 9। ওকে, ওকে, 51% স্বপ্না। ওকে, মোহাম্মদ জুয়েল সি। হ্যাঁ, তাহলে ভাই দেখো যে একটা হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানিকে এটা বুঝতে হবে। হোল্ডিং কোম্পানি হচ্ছে বেসিক্যালি যখন একটা কোম্পানি অন্য একটা কোম্পানির মালিকানা কি করে, গ্রহণ করে। মালিকানা বলতে শেয়ার। ওকে, কত পার্সেন্ট শেয়ার? মিনিমাম ধরো এ এবং বি কোম্পানি, ধরো এ কোম্পানি হচ্ছে হোল্ডিং। ওকে, হোল্ডিং কোম্পানি কার? বি এর। কারণ এ যদি হোল্ডিং হইতে হয় তাহলে মিনিমাম কি করতে হবে? 51% শেয়ার কি করতে হবে? হোল্ডিং কোম্পানির নামে থাকতে হবে। আর বি হচ্ছে কি সাবসিডিয়ারি মানে কি অধীনস্থ। হ্যাঁ, সো ও অন্য একটা কোম্পানির আন্ডারে থাকবে। তো ওর কোম্পানি সর্বোচ্চ শেয়ার হইতে পারবে মালিকানা কত? 49%। কারণ সমান সমান থাকলে তো আর কেউ বস হইল না, দুইজন লেভেল সমান হয়ে গেল। লেভেল হওয়া যাবে না, যে যার বেশি থাকবে মালিকানা সে হচ্ছে কি হোল্ডিং, আর যার কম থাকবে সে হচ্ছে কি সাবসিডিয়ারি। সো সাবসিডিয়ারি কোম্পানির সর্বোচ্চ মালিকানা হইতে পারবে 49%। এর বেশি হইলে তো সে সমান সমান হয়ে গেল, হেড টু হেড হয়ে গেল। হেড টু হেড হওয়া যাবে না, ও হচ্ছে কি 49। এর কম থাকতে পারে, তার 1%ও থাকতে পারে। আবার এর হচ্ছে কি, এ ধরো যে মিনিমাম 51% থাকতে হবে, আর এর বেশি যত পর্যন্ত থাকে সমস্যা নেই। ক্লিয়ার? এটা বুঝছো কি না? তাহলে সাবসিডিয়ারিকে অধীনস্থ কোম্পানি, যার শেয়ার মালিকানা কম থাকবে আর যার বেশি থাকবে তাকে হোল্ডিং। মানে এটা সংক্ষেপে মনে রাখার জন্য বুঝায় বললাম। ওকে, ও আচ্ছা, এখানে মেন কোশ্চেনটা কি ছিল? হোল্ডিং কোম্পানির সর্বনিম্ন পরিচালক সংখ্যা কতজন? ওকে, মানে এটা বেসিক্যালি হোল্ডিং কোম্পানি সাধারণত কি হয়ে থাকে বলতো? আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে থাকে। সো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, হ্যাঁ, পাবলিক কোম্পানি, সো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক কত? 3 জন। ওকে, হোল্ডিং কোম্পানির ক্ষেত্রেও সেম 3 জন। আর যদি প্রাইভেট হয়, প্রাইভেটের ক্ষেত্রে হয় আমার 2 জন পরিচালক। মিনিমাম কত থাকতে হয়? 2 জন থাকতে হয়। ওকে, ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। জ্ঞান চার্ট কিসের কৌশল? জ্ঞান চার্ট কি? এটা কি পরিকল্পনা, নির্দেশনা, নিয়ন্ত্রণ? পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, এটা একটু বলো। জ্ঞান চার্ট কি এবং জ্ঞান চার্টের আবিষ্কারক বা ফাউন্ডার বা ফাদার কে? এটা বলো, যে জ্ঞান চার্টের ফাদার কে? বলো দ্রুত।
9 ঘ 9 10। ওকে দেখো, গ্যান্ট চার্টের ফাদার হচ্ছে কি হেনরি এল গ্যান্ট। হ্যাঁ, এটা তো তোমরা সবাই জানো যে ফাউন্ডার হেনরি এল গ্যান্ট। ওই গ্যান্টের নাম অনুসারে নাম করা হয়েছে গ্যান্ট চার্ট। হ্যাঁ, সো এই গ্যান্ট চার্ট জিনিসটাকে, এটা আসলে হচ্ছে কি প্রকল্পের সময়সূচিকে এক্সপ্লেন করে। প্রকল্পের সময়সূচি মানে প্রকল্পের সময়সূচি কি, মানে ধরো আমাদের একটা কোম্পানি তো একসাথে অনেকগুলা প্রজেক্ট রান হইতে পারে। হ্যাঁ, ধরো যে কোথাও আমার মুরগির খামার, কোথাও গরুর খামার, কোথাও হচ্ছে কি আমি ধরো যে অন্য কিছু বিক্রি করতেছি। সো আমার একাধিক প্রজেক্ট একসাথে রান হইতে পারে। সো এইটাতে দেখা যায় আমার কোন প্রজেক্টটা কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, কখন কত সময় লাগবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোন কাজটা না হইলে না, এইটা হচ্ছে কি এখানে টাইম ফ্রেমটা দেখায়। সো সময়সূচিটা দেখায়। সো এইটা বেসিক্যালি আমার পরিকল্পনার ক্ষেত্রেও লাগে, নিয়ন্ত্রণের ক্ষেত্রেও লাগে। ঠিক আছে, সো নিয়ন্ত্রণের একটা ওয়ে হচ্ছে গ্যান্ট চার্ট, এবং পরিকল্পনার ক্ষেত্রে আমার এটা প্রয়োজন হয়। সো আমার এটা বেসিক্যালি আনসার হবে কি ডি, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ দুই ক্ষেত্রে আমার জন্য এটা প্রযোজ্য। ওকে, কোনটি ব্যবস্থাপনা চক্রের শেষ বা চূড়ান্ত ধাপ? ওকে, সো ব্যবস্থাপনা চক্রটা কি ভাই? প্রসেস। হ্যাঁ, আমরা ওই যে ব্যবস্থাপনা যেই 7টা কাজ বলে থাকি, 7টা কাজকে আমরা কিভাবে করি সংক্ষেপে এভাবে মনে রাখি, পোস্ট এম সিসি। কি প্রথম কাজ, কি প্রথম কাজ এবং শেষ কাজ। ওকে, শেষ কাজ। ওকে, প্রথম কাজ হচ্ছে কি ভাই? প্ল্যানিং, পরিকল্পনা করা। এরপর কি করা? অর্গানাইজিং, সংগঠিতকরণ। এরপরে কি করা? এস ফর স্টাফিং, ডি ফর ডিরেক্টিং, এম ফর মোটিভেটিং, প্রেরণা। এরপরে সি, এই সি ফর হচ্ছে কোঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং। আর এই সি হচ্ছে কি ভাই? এই সি হচ্ছে কন্ট্রোলিং, কন্ট্রোলিং। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে কি ভাই? আমার প্ল্যানিং, আর শেষ কাজ হচ্ছে কি? কন্ট্রোলিং। তাহলে আমার ব্যবস্থাপনা চক্রের শেষ কাজ কি? কন্ট্রোলিং। কন্ট্রোলিং এর বাংলা কি? নিয়ন্ত্রণ। ক্লিয়ার? এখন এখানে আরেকটা কোশ্চেন আসে, যে ক্রিয়েটিভ কোশ্চেন, যে ভাই তোমার এই কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি? এখন দেখো আমার কাজ তো নিয়ন্ত্রণে আইসা শেষ, এরপরে তাহলে আমি কি করব? যদি বলে যে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি, নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি? আবার প্ল্যানিং থেকে শুরু করা। কি করা? তাহলে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে আবার পরিকল্পনা থেকে শুরু করা। ওকে, আচ্ছা, তোমরা যারা দেখো ক্লাস শুরু হয়েছিল 50 জন 60 জন দিয়ে, এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে ক্লাসে আসো, তারাই হচ্ছে কি বেসিক্যালি তোমরা মানে বেশি সিরিয়াস এবং তোমাদের সময়টাকে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে চাও। তোমাদের মধ্যে অনেকে আছে যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে অলরেডি এনরোল করা আসো। কারা কারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে অলরেডি এনরোল করা আসো বলো তো, আর কারা এনরোল করা নাই এটা একটু বলো। আমি একটু মানে দেখতে চাই যে কতজন আসলে ডেডিকেটেড এবং কারা এই বান্দারা। ঠিক আছে, আমাদের ব্যাচে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে অলরেডি অনেকজন ভর্তি হয়ে গেছে। তাদের ওরিয়েন্টেশন কালকে, আগামীকাল, হ্যাঁ, রাত 8টার দিকে। সো ওখানে তো তোমাদের ইন ডিটেলস আমাদের কোর্স প্ল্যান অ্যান্ড আদার্স সব কিছু বলে দিব। ঠিক আছে, সো আমি একটু দেখতে চাই যে এই যে 20 জন শেষ পর্যন্ত আসো, এখানে কারা কারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট, আর কতজন সেকেন্ড টাইম ব্যাচের বাহিরের স্টুডেন্ট। তোমরা কারা বলো তো যারা হচ্ছে যে মানে আজকে ফার্স্ট ক্লাস করতেছো আমার, বা হচ্ছে আমাদের ব্যাচে নাই, তারা একটু বলো। আমি তাদের জন্য একটু আলাদাভাবে হ্যাঁ করতে চাই যে এই ডেডিকেটেড যে বান্দারা, এদেরকে কোনোভাবেই কি করা যাবে না, একা ছেড়ে দেওয়া যাবে না, যেন সময়টাকে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করে। ওকে, ওইটার দায়িত্ব আমরা নিব। এবার বলো কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি? ওকে, কর্মী সংস্থান, এটার ইংরেজি হচ্ছে কি ভাই? আমরা ওই যে অ্যাস দেখছিলাম না, স্টাফিং। ওকে, তরিকে ইসলাম তমা। ওকে, তুমি সেকেন্ড টাইম ব্যাচে নাই, কোনো সমস্যা নাই ভাইয়া, বাট তোমার যে ডেডিকেশন, ইনশাল্লাহ তুমি এটা ধরে রাখলে এবং একটা ভালো প্রপার গাইডলাইন থাকলে তুমি ইনশাল্লাহ ভালো করবা। বিকজ এবং এইটা শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, তোমরা এটা আনসার করো, আমি তোমাদেরকে একটু প্রাসঙ্গিক কিছু কথা বলি।
এটা তোমাদেরকে মোটিভেট করবে বা তোমার ওয়েটাকে ইজি করে দিবে কিভাবে আসলে তুমি ইয়া করবে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি আমাদের ধরো শুরুর দিকে একটা জিনিস মোটিভেশন কাজ করে একা একা করতে গেলে। ধরো আমার কথাই যদি বলি যে আমি না যত কিছু দেখি যে নতুন নতুন স্কিল, ডিজিটাল স্কিল, হ্যাঁ, দেখার পর আমার মাথায় কাজ করে এটা আমি শিখবো। সো প্রথম দিন আমি ধরো যে দেখা শুরু করি, ধরো রাত 11টা বাজে দেখলাম, এটা দেখতে দেখতে হ্যাঁ ধরো যে রাত 2টা 3টা বাজায় ফেলি যে না এটা আমার শিখতে হবে। তো ওই যে ওই দিন যে দেখি অনেক আগ্রহ থাকে ওইটা দেখার পরে, কারণ একটা জিনিস তো তুমি একদিন দেখে বুঝবা যে জিনিসটাকে, এরপরে তো তোমার প্র্যাকটিসের বিষয় আছে তাই না। সো আমি কি করি ওই যে এআই নিয়ে হইতেছে না, সো আমি বিশেষ করে এগুলা মানে আমার নিজের ক্ষেত্রে ঘটতেছে। সো এই এআই নিয়ে আমি দেখতেছি যে আমার প্রত্যেকটা দেখে আর আমার মনে হয় যে আমি করবো, আজকে করবো কাল করবো, এগুলো সব সেভ করে রাখতেছি যে আমি করব। হ্যাঁ, সো আমি ধরো একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আমি রাত 2টা 3টা পর্যন্ত দেখতেছি, পরবর্তীতে আর নিজে নিজে এটা প্র্যাকটিস করতে পারতেছি না। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি কি করছি একটা এতে এনরোল করে ফেলছি যে নিজে নিজে আর আসলে করতে পারতেছি না, কারণ যত অপশন দেখি, যত সব কিছু খালি ঘাটায় ঘাটায় সময় নষ্ট করি, আলটিমেটলি আমার কিছুই শেখা হয় না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি কি করছি এক জায়গায় এনরোল করছি। সো ওখান থেকে আমি আসলে এখন কী করতেছি একটাকে ফোকাস করে ফলো করতেছি। তো এখন আমি করতেছি ডেইলি ওদের রুটিন অ্যান্ড গাইডলাইন অনুযায়ী করতেছি, মোটামুটি একটু আগের থেকে ডেভেলপ আমি যে প্র্যাকটিসের মধ্যে আসি, বুঝতে পারছো। তো এইটা হচ্ছে যে একটা যে নিজে নিজে করার, কারণ আমাদের অনেক ডিস্ট্রাকশন। এই যে ধরো তুমি ফেসবুকে ঢুকলেই দেখবা যে এত ঝামেলা, এই একে মাইরা ফেলছে, এই যে এখন একটা দুঃখজনক ঘটনা ঘটলো রামিসার ঘটনাটা। হ্যাঁ, সো এগুলো দেখলে পরে মাথা ঠিক থাকে, খাওয়া দাওয়া নেওয়া কোনো কিছুই ভালো লাগে না, পড়াশোনা তো পরের বিষয়। সো এই যে এত কিছু ডিস্ট্রাকশনের ভিতরে নিজে নিজে আসলে একা একা যুদ্ধটা করাটা একটু টাফ। তো সবাই সংঘবদ্ধভাবে করলো, তুমি যখন দেখবা আরও 200 জন পড়তেছে বাট আমি পড়তেছি না, সময় নষ্ট করতেছি, তখন তোমার মাথায় কিন্তু এটা ক্যাচ করবে যে না আসলে আমার কাজটা ঠিক হইতেছে না, অন্যরা আগায় যাচ্ছে, কম্পিটিশন একটা ফিল হবে, বুঝতে পারছো। এই হচ্ছে যে কথা। ওকে, আচ্ছা দেখো, সো কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটা? কর্মী সংগ্রহ, কর্মী প্রশিক্ষণ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ। অবভিয়াসলি তোমার তো আগে নিয়ে আসতে হবে, সংগ্রহ করবা, পরে না যাচাই বাছাই করবা, প্রশিক্ষণ দিবা। ওকে, তাহলে মানে আমি যেটা বলতেছিলাম, সো তোমরা যারা আমাদের পেড ব্যাচে আসো তারা তো একটা কম্পিটিশনের মধ্যে যাবা, রেগুলার একটা রুটিন ফলো করবা। বাট যারা আমাদের পেড ব্যাচে নাই, হ্যাঁ, বা সেকেন্ড টাইম ব্যাচে নাই, তারা যেটা করতে পারো এই যে কন্টিনিউয়াস একটা প্রেশারের মধ্যে থাকা, রুটিন ফলো করা বা অন্যদের সাথে কম্পিটিশন করা, এই ট্র্যাকে থাকার জন্য তুমি চাইলে আমাদের ব্যাচটাতে এনরোল করতে পারো। বাট ইটস আপ টু ইউ, তোমার ভালো লাগলে করবা, না লাগলে নাই। হ্যাঁ, আমরা জাস্ট আমাদের প্রতি কনফিডেন্ট, আমরা বেস্ট সার্ভিস দিই এবং প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্টদের রিভিউ নিতে পারো বা আমাদের ক্লাস দেখতে পারো। সো তুমি এখানে এত বেস্ট সার্ভিস আর কোথাও পাবা না, দ্যাটস ওয়াই আমি বলতেছি। এবং নিজের প্রতি কনফিডেন্স না থাকলে বা নিজেদের প্রতি কনফিডেন্স না থাকলে কেউ বলতে পারে না, বুঝছো। আচ্ছা, এবার বলো জোড়াময় শিকল নীতি কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? ওকে, নিয়মানুবর্তিতা, কর্তৃত্ব প্রবাহ, ভারসাম্য রক্ষা, কর্তৃত্ব অর্পণ। ওকে, এটা কিন্তু একটা ক্রিয়েটিভ কোশ্চেন, বুঝতে পারছো। দেখো তোমার এখানে মনে হবে যে মানে ভাই সবগুলাই তো আনসার মনে হচ্ছে, হ্যাঁ সবগুলাই আনসার মনে হবে, স্পেশালি তোমার বি এবং সি, এই দুইটার ভিতরে তুমি কনফিউজ হবাই। কারণ এটা আনসার করো কি হবে, এটা আনসার করো কি হবে, দ্রুত দ্রুত আনসার করো সবাই। 13 ক, রায়হান 13 বি, স্বপ্না ইসলাম 13 বি। 13 ক কেন হবে? দেখো এই যে একটু চালাক হইতে হবে। আমি তোমাদেরকে বলছি যে তোমার কাছে উত্তর সবগুলা মনে হইতে পারে, বাট তোমার কাছে মেন কনফিউশন মনে হবে কর্তৃত্ব প্রবাহ আর কর্তৃত্ব অর্পণের ভিতর। দ্যাট মিনস কি, আমি তো ইনডিরেক্টলি বইলা দিলাম এ আর সি হচ্ছে না, হইলে হয় বি হবে, না হয় ডি হবে। হ্যাঁ, সো তুমি এখানে কনফিউজ হইলা কিভাবে? তরিকা ইসলাম তমা ভাইয়া, একটু চালাক হইতে হবে। হ্যাঁ, দেখো তাহলে এই দুইটা বাদ হিসাব অনুযায়ী জোড়াময় শিকল। তো তুমি জাস্ট একটা জিনিস হিসাব করো, ধরো মই কি দেখতে কেমন থাকে, এরকম লেডার থাকে না। আর ধরো শিকলের কথাও যদি চিন্তা করো, ধরো এই যে একটার সাথে আর একটা কানেক্টেড থাকে তাই না। ধরো এটা যদি একটা শিকল হয়, ওকে,
এখানে কি হচ্ছে, কে কার সাথে কিভাবে কানেক্টেড এটা বুঝাইতেছে। ওকে, সো জোড়াময় শিকল জিনিসটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে তো অনেক ধরনের নানা ধরনের একাধিক কর্মী থাকে। সো কে কার ঊর্ধ্বতন, কে কার অধস্তন, এটা এই জায়গায় কি করা হয়, এক্সপ্লেন করা হয়। এটা বলা হয় যে তুমি কার কাছে জবাবদিহিতা করবা, তোমার বসকে, তোমার অধীনস্থকে, এটা এক্সপ্লেন করা হয়। দ্যাট মিনস কর্তৃত্ব প্রবাহটা, হ্যাঁ, এখানে এক্সপ্লেন করা হয়। যেটা সাধারণত এই কর্তৃত্ব প্রবাহটা কি আসে, উপর থেকে, উপর থেকে, হ্যাঁ, উপর থেকে নিচে। ওকে, উপর থেকে, উপর থেকে নিচে। দ্যাট মিনস ধরো তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি কার কাছে যাবা, তোমার উপরে এখানে যে আছে, ধরো তুমি হচ্ছে এ, তুমি যাবা বির কাছে, বি এর যদি কোনো সমস্যা হয় সে যাবে সি এর কাছে, সি এর যদি কোনো সমস্যা হয় কোনো ইয়ে থাকে ডি এর কাছে, তার জবাবদিহিতা তার কাছে, তার জবাবদিহিতা তার কাছে। ওকে, সো এইটা হচ্ছে কি কর্তৃত্ব প্রবাহকে এক্সপ্লেন করে। ওকে, ক্লিয়ার? আচ্ছা তরিকা, তোমাকে যে বললাম তুমি ভুল করছো, হ্যাঁ, এভাবে বলার কারণে কি তুমি রাগ করলা? আই গেস করো নাই। ওকে, রাগ করা যাবে না। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম মূলধন নির্ধারণের প্রধান উদ্দেশ্য কি? কোম্পানির খ্যাতি বৃদ্ধি, বিনিয়োগকারীদের সুরক্ষা, ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি, সরকারের রাজস্ব বৃদ্ধি। কি হবে এটা বলো, এটা এটা আনসার করো। এটা তুলনামূলক তোমার কাছে আনকমন লাগতে পারে, মানে সাধারণত এই টাইপের কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করো না। ওকে, এটা একটু বলো কি হবে। বলো 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 দ্রুত। আচ্ছা দেখো ভাইয়া, পাবলিক লিমিটেড কোম্পানি, দেখো আমাদের কি কি কোম্পানি আছে, একটা হচ্ছে কি পাবলিক, পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট। এখন আমরা জানি কি প্রাইভেট হচ্ছে কি ভাই, ওদের মনে করো 2 থেকে 50 জন যারা আছে এদের নিজেরাই নিজেদের কাছে শেয়ার বিক্রি করে, নিজেদের মূলধন নিজেরা সংগ্রহ করে, টাকা সংগ্রহ করে। ওকে, কিন্তু এই পাবলিক লিমিটেড কোম্পানি কি করে, তারা জনগণের টাকা সংগ্রহ করে, তাই না, শেয়ার ডিবেঞ্চার বিভিন্ন বিক্রি করার মাধ্যমে। সো এই যে পাবলিক লিমিটেড কোম্পানি যে জনগণের টাকা নিবে, এখন এই টাকা নিয়ে যেন তারা নষ্ট না করে, হ্যাঁ, এটা যেন আটকায় না রাখে, তো এটার জন্য কি করে, যারা উদ্যোক্তা, যারা উদ্যোগ নেয়, হ্যাঁ, তাদের কি করতে হয়, ন্যূনতম মূলধনটা সংগ্রহ করতে হয়, যেন এই পাবলিকের টাকাটা সঠিকভাবে তারা ইউটিলাইজ করতে পারে, তারা যেন মাইরা দিতে না পারে। তো তাদের মিনিমাম ওই টাকাটা সংগ্রহ করতে হয়। সো পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম মূলধন নির্ধারণ করতে হয় বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়ার জন্য। ওকে, যারা টাকাটা বিনিয়োগ করবে অন্যরা, তাদেরটা যেন সুরক্ষা দেয়, তাদের কার্যক্রম, ব্যবসায়িক বা কোম্পানির কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালিত হইতে পারে। ওকে, ক্লিয়ার? ভুল করা যাবে না। সমিতির অর্জিত মুনাফার কত শতাংশ সংরক্ষিত তহবিলে রাখতে হয়? আচ্ছা বলো, সংরক্ষিত তহবিলে কত আর উন্নয়ন তহবিলে কত? হ্যাঁ, উন্নয়ন তহবিলে কত, উন্নয়ন তহবিল, এটা একটু আনসার করো। ওকে, এটা একটু আনসার করো। আচ্ছা এই কালকের ওরিয়েন্টেশন যে রাত 8টায়, হ্যাঁ, মানে টাইম রাত 8টা ফিক্স করা হয়েছে। তো তোমরা কারা কারা থাকবা, এখানে যারা লাইভে আছো সবাই থাকবা তো? আমি সবার একটা করে কমেন্ট দেখতে চাই যে ভাই থাকবো। তোমাদের কিন্তু মাস্ট থাকতে হবে, ওখানে কিন্তু তোমরা ডিটেলস সব কিছু জানবা, একটা পারফেক্ট গাইডলাইন পাবা যে কিভাবে তোমাদের আসলে যাত্রাটা, জার্নিটা শুরু করা উচিত। ওকে, বলো। আচ্ছা, তো সংরক্ষিত তহবিলে আমাদের রাখতে হয় কত ভাই? 15%, বা এইটাকে বলে কি 5/1 অথবা 20%, হ্যাঁ, বা লেখায় বলে 1/5। 1/5 মানে কি 5/1। ওকে, পঞ্চম এর অংশ। আর উন্নয়ন তহবিলে রাখতে হয় কত? 3%। ওকে, উন্নয়নে 3%।
আচ্ছা ওকে। সো কালকের ওরিয়েন্টেশন কয়টায় ভাইয়া বলো, কয়টায় কালকের ওরিয়েন্টেশন কয়টা? কালকের ওরিয়েন্টেশন 8টায়। ওকে, তো সবাই থাকবা। হ্যাঁ, তোমাদের সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে যত কোশ্চেন আছে সকল কোশ্চেনের আনসার দেওয়া হবে, এবং যারা তো অ্যাডমিট আসো তাদেরকে তো আমাদের ক্লাসগুলো কীভাবে হবে কি হবে না হবে ইন ডিটেলস বলবো। আর যারা আমাদের ব্যাচে নিয়ে ইন্টারেস্টেড, যা ইনফরমেশন জানতে চাই ভাই কীভাবে আপনারা এটা রান করবেন, কি কি থাকবে না থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ক্লিয়ার করে দিব। ওকে, অ্যান্ড অবশ্যই স্পেশাল গিফট তো থাকবেই। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক নির্বাচিত হয় যে সভায়, এটাকে আমরা কি বলি? বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা, বিশেষ রেজুলেশন সভা। সো এটাও মোটামুটি একটু আনকমন টাইপের কোশ্চেন, মানে সচরাচর তোমরা দেখো না। হ্যাঁ, এই কোশ্চেনগুলা এটা একটু বলো। ওকে, বলো বলো দ্রুত। তরিকে কি, তরিকে ইসলাম তোমার রাত 8টা, হ্যাঁ 8টায় হবে, দ্রুত বলো। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক নির্বাচিত হয় কোন সভায়? সেটাকে বলা হচ্ছে কি? অ্যানুয়াল জেনারেল মিটিং। ওকে, অ্যানুয়াল জেনারেল মিটিং। অ্যানুয়াল জেনারেল মিটিং মানে কি? এটা বাংলায় করলে হয় কি? বার্ষিক সাধারণ সভা। সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? AGM। ওকে, এবং একটা বার্ষিক সাধারণ সভা থেকে আরেকটা সবার মাঝে কত দিনের গ্যাপ থাকে, এবং হচ্ছে কি এই সভাগুলো করার কতদিন পূর্বে নোটিশ দিতে হয়, এই ইনফরমেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে কি, যে কোম্পানির জীবদ্দশায় একবারই যে সভাটা করতে হয়। ওকে, এই কোশ্চেনটা আসে, অনেকবার আসছে। এটা বলো তো, আমি অপশন দিব না, তোমরা জাস্ট বলবা কোম্পানির জীবদ্দশায় শুধু একবারই যে মিটিং করতে হয় তার নাম কি? বলো, যে মিটিং করতে হয় বলো, কোন মিটিংটা করতে হয় বলো? কোম্পানির জীবদ্দশায় শুধুমাত্র একবারই যে মিটিংটা করতে হয় সেটার নাম কি? সেটার নাম কি বলো, দ্রুত বলো, দ্রুত। বলো। না, মনে হচ্ছে আমার বয়স হয়ে যাচ্ছে রে। 1 ঘন্টা দাঁড়ায় থেকে, একটানা দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতেছি না, বুঝলাম না। আগে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা নিয়ে নিতাম। দোয়া করিস তো আমার জন্য তোরা, মানে একটু কেমন, মানে মনে হয় বেশি গরম পড়তেছে তো এই জন্য। ওকে, দেখো তাহলে কি হবে? পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক নির্বাচিত হয় যে সবাই, এটা তো গেল। কোম্পানির জীবদ্দশায় একবারই কোন মিটিংটা করতে হয়? কি কেউ পারো না? কি রে, কেউ এখনো আনসার করে নাই, কাহিনী কি? ওকে, স্বপ্না ইসলাম বলছে বিধিবদ্ধ সভা। এক্স্যাক্টলি স্বপ্না, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা কি বলে? বিধিবদ্ধ সভা। ওকে, এটা কোম্পানি শুরু করার 1 বছরের ভিতর করতে হয়। যদি 1 বছরের ভিতর না করো, মানে ওই সময়ের ভিতর যদি না করো আর কি, তাহলে তোমার ওই কোম্পানি কি করবে? বিলুপ্ত হয়ে যাবে, এটা আর তুমি রান করতে পারবে না। শেয়ার বাজারের ক্ষেত্রে নিরীক্ষকের প্রধানত দেখা উচিত কি? পরিমেল বন্ধ, স্মারকলিপি, সভাপতির ভাষণ, হিসাবরক্ষকের দায়িত্ব। বলো, শেয়ার বাজারের ক্ষেত্রে নিরীক্ষকের প্রধানত দেখা উচিত কি? কি দেখা উচিত, কোনটা দেখা উচিত বলো, কি দেখা উচিত, দ্রুত বলো। শেয়ার বাজার না তো, ও শেয়ার বাজেয়াপ্ত, মানে লাইটিং এর কারণে এদিক থেকে ফুল ওয়ার্ডটা দেখা যাচ্ছিল না। আমিও তো বলি শেয়ার বাজার না, শেয়ার বাজেয়াপ্ত। ওকে, মানে তোমার শেয়ারটাকে কি করবে? ক্যান্সেল করে দিবে। ওকে, ঠিক আছে। ওই ক্ষেত্রে নিরীক্ষক কি দেখবে?
পরিমেলবন্ধ, স্মারকলিপি, সভাপতির ভাষণ, হিসাব রক্ষকের দায়িত্ব, কোনটা দেখবে বলো 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 বলো। আর সবাই একটু পানি, জুস, এগুলা তরল খাবার একটু বেশি করে খাও, কারণ এই কয়দিন একটু বেশি গরম পড়তেছে। আবার গ্রাম এলাকায় তো কারেন্টও থাকে না খুব বেশি একটা, ওখানে তো আরও বেশি গরম। তো তোমরা একটু সাবধানে থাকিও, নিজের যত্ন নিও। ওকে। আমার আম্মু বারবার কল দিচ্ছে, আমি তো এখন ক্লাসে বলতেও পারতেছি না। আচ্ছা, ওকে, এটা একটু বলো কি দেখা উচিত, কি দেখবে শেয়ার বাজেয়াপ্তের ক্ষেত্রে, কি দেখতে হয়? পরিমেল বন্ধ বা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। ওকে, 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 ক, হ্যাঁ, ইস্যুকৃত মূলধন এবং তলবকৃত মূলধনের পার্থক্যকে কি বলা হয়? বকেয়া তলব, অগ্রিম তলব, অতলবী মূলধন, পরিশোধিত মূলধন। ইস্যুকৃত মূলধন এবং তলবকৃত মূলধনের পার্থক্যকে কি বলা হয়? ওকে, এটা একটু দেখো, এটা একটু দেখো, এটা একটু দেখো। ওকে, দেখো, এটা অনেকটা তোমার কাছে মনে হতে পারে ভাই ফাইন্যান্স টাইপ কোশ্চেন, অনেকটা ফাইন্যান্সের সাথে কানেক্টেড, লাইক ধরো শেয়ার টেয়ার বিষয়। বাট শেয়ার সংক্রান্ত কিন্তু আমার ওই যে কোম্পানি চ্যাপ্টারের পেছনে কিন্তু এই কিছু শেয়ার রিলেটেড কিছু টপিক আলোচনা করা আছে, সো এটার সাথে কানেক্ট করে কিন্তু কোশ্চেনগুলো করছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো দেখো, ইস্যুকৃত মূলধন আর তলবকৃত মূলধন, হ্যাঁ, এটার পার্থক্যটাকে কি বলবো আর কি, এর পার্থক্য কি বলে? সো ইস্যুকৃত মূলধন মানে হচ্ছে যে জনগণের কাছে যতটুকু শেয়ার ইস্যু করা হয়, আর তলবকৃত মানে যতটুকু শেয়ার মূলধন পরিশোধ করতে বলা হয়। আর এর মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হয় কি? অতলবী মূলধন। তলব ইংরেজি হচ্ছে কল, ঠিক আছে? অতলবী মানে এটা চাওয়া হয় নাই, বুঝছো? অতলবী মানে ধরো তোমাকে বলছিল, ধরো তোমাকে 500 টাকার শেয়ার বিক্রি করছে, হ্যাঁ, ধরো 500 টাকার শেয়ার ইস্যু করছে, এখান থেকে ধরো 400 টাকা পরিশোধ করতে বলছে, তাহলে মাঝখানে যে 100 টাকা রইলো সাপোজ, এই 100 টাকা হচ্ছে অতলবী। ওকে, জাস্ট ইজিলি বুঝাইলাম আর কি, তুমি যেন মানে বুঝতে পারো, কোনো ইস্যুস না হয়। কার্যভিত্তিক সংগঠনের প্রধান সুবিধা কি? সরলতা, অভিজ্ঞতা, ক্ষমতা, বিশেষীকরণ। কার্যভিত্তিক মানে কি? কার্যভিত্তিক সংগঠনের কাজটা কি ভাই? কার্যভিত্তিক মানে কাজ অনুযায়ী আমি ভাগ করব, এবং যে যেই কাজে দক্ষ তাকে ওই কাজটাতে নিযুক্ত করবে। এতে কি হয়? বিশেষায়নের যে নীতি, বিশেষায়নের নীতির মূল বক্তব্যটা কি? যে এক্সপার্ট মানুষজনকে নিয়োগ দেওয়া, যে যেই কাজটা পারে তাকে ওই কাজে নিযুক্ত করা। তাহলে কি হয়? বিশেষীকরণটা হয় এবং বিশেষায়নের নীতিকে পালন করা হয়। ওকে, তাহলে বিশেষীকরণ বা ডি যাই বলো। একটা ছোট প্রোগ্রামকে কি বলা হয়? একটি ছোট প্রোগ্রামকে কি বলা হয় বলো? কর্মসূচি। কর্মসূচি যে ছোট ক্ষুদ্র অংশ, পার্ট, এটাকে আমরা কি বলি বলো তো? কর্মসূচি বা প্রোগ্রাম। এটাকে পালন করার জন্য যে ছোট ছোট, লাইক আমরা বললাম কি, যে আমরা একটা প্রোগ্রাম রান করব যেখানে আমরা কি করব, ধরো আর্সেনিক মুক্ত করব, আর্সেনিক মুক্ত কল প্রদান করব, বা আর্সেনিক মুক্ত এলাকা করব। তো আর্সেনিক মুক্ত এলাকা করতে হইলে আমার ধরো মূল কাজ হচ্ছে কি আর্সেনিক মুক্ত, আর্সেনিক আর্সেনিক মুক্ত করা।
আর্সেনিক মুক্ত করতে হলে আমার অনেকগুলো কাজ করা লাগবে। হ্যাঁ, আর্সেনিক মুক্ত করতে হলে আমার কি করা লাগবে? ধরো প্রথমে হচ্ছে কি আর্সেনিক যুক্ত কল শনাক্তকরণ। হ্যাঁ, আর্সেনিক শনাক্তকরণ, ধরো আমি সংক্ষেপে লিখতেছি শনাক্তকরণ। এরপরে কি করবে? শনাক্ত করার পর কি করতে হবে? এগুলাকে রেড মার্ক দিয়ে এরপরে ধরো এই জায়গায় ভালো আর্সেনিক মুক্ত টিউবওয়েল লাগাইতে হবে, মানুষজনকে এটার বিষয়ে সতর্ক করতে হবে, মানে অনেকগুলো কাজ মিলাইয়া কি হবে আমার আর্সেনিক মুক্ত হবে, তাই না? তো এখানে যে এই যে এক একটা অংশ আলাদা আলাদা কাজগুলো করতেছি, ছোট ছোট অংশ, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে বলতেছি কি? প্রকল্প। তাহলে প্রোগ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ছোট ছোট অংশকে বা একটি ছোট প্রোগ্রামকে আমরা কি বলি? প্রকল্প বলে থাকি। কি বলে থাকি ভাই? প্রকল্প বলে থাকি। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? এবং এই কর্মসূচি বলো আর হচ্ছে কি প্রকল্প বলো, এগুলো হচ্ছে কি একার্থক পরিকল্পনার উপাদান বা অংশ, ঠিক আছে? টাইপস বা প্রকারভেদ। আর নিপার কৌশল, নীতি, রীতি, পদ্ধতি, কৌশল, এগুলো হচ্ছে কি স্থায়ী পরিকল্পনার উপাদান বা কি বলে টাইপস, প্রকারভেদ। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে সোনামণিরা? তোমাদের কি আমরা ক্লাসের প্রায় মোটামুটি শেষে চলে আসছি, শেষ প্রায়। হ্যাঁ, সো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? ধরো আজকে পুরো ক্লাস নিয়ে অথবা হ্যাঁ অথবা হচ্ছে কি তোমাদের আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা? ক্লাসটা কেমন লাগছে বলো তো? তোমাদের ক্লাসটাকে ভালো লাগছে? মানে এভাবে ক্লাস নিয়ে চলবে নাকি আরো সংক্ষিপ্ত পড়াবো? ডিটেলস বলবো না, শুধু একের উত্তর ক, দুইয়ের উত্তর ঘ এভাবে বলে দিব। কিভাবে ভালো লাগে? ওকে, বলো তো কিভাবে ভালো লাগবে বলো? এই তোমাদের সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে কোনো কোশ্চেন আছে? সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে তোমাদের বেসিক যে কোশ্চেন থাকতে পারে সেগুলোর একটু আমি সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো তোমার কোশ্চেন হতে পারে সেকেন্ড টাইম ব্যাচে আমরা কোন কোন ইউনিভার্সিটি প্রিপারেশন পাবো। তো মেনলি তোমাদের সেকেন্ড টাইম ব্যাচে তোমরা যারা সি ইউনিটের মানে কমার্সের শিক্ষার্থীরা যে যেই জায়গায় পরীক্ষা দিতে পারবে তাদের ইউনিটে, সি ইউনিটের বা কমার্স ইউনিটের ওই ইউনিটের প্রিপারেশন তুমি এখানে ফুল পাবা, যেখানে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায়। ওকে, এখন এটা আমরা কিভাবে সাজাইছি? প্রথমত আমরা ফাউন্ডেশন কোর্স নিব। ফাউন্ডেশন কোর্স কি? ধরো তোমার ভার্সিটি ভিত্তিক কোর্সের আগে আমরা তোমাকে ওভারঅল একটা প্রিপারেশন নেওয়া দেবো, যেন তুমি যেখানে পরীক্ষা দেবো এখানে যেন তুমি টিকে যেতে পারো। এরপর এই ফাউন্ডেশন নেওয়ার পর কি হবে? তোমার ইউনিভার্সিটি ভিত্তিক ধরো যে আমাদের বিউপি কোর্স আসবে, সো তোমাকে ওখানে বিউপি, তুমি যারা বিউপিতে এক্সাম দেবো তাদেরকে বিউপি কোর্সে এনরোল করাই দিব একদম ফ্রিতে, আর কোনো টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, সো তোমরা কি করবা? ওখানে বিউপির প্রিপারেশন নিবা। আবার ধরো আমাদের রাবির কোর্স আসলে রাবিতে চলে যাবা, তুমি রাবির প্রিপারেশন নেবা। তুমি ধরো আমাদের জাবির কোর্স আসলো, তো জাবির কোর্সে তোমাকে এনরোল করে দেবে, বা গুচ্ছ আসলো, মানে তোমার পরবর্তীতে ইন্ডিভিজুয়াল ভার্সিটি ভিত্তিক সবগুলো কোর্স তুমি ফ্রিতে পেয়ে যাবা। ওকে, সো এটা তো পাবা। হ্যাঁ, এবং আমাদের পরীক্ষার ভিত্তিটা কিভাবে হবে? ধরো প্রত্যেকটা, ধরো আজকে আমি একটা টপিক পড়াইলাম, সাপোজ ধরো অংশীদারি ব্যবসা, তো অংশীদারি ব্যবসার উপর কি হবে? এক্সাম হবে। এরপর কি হবে? সাপ্তাহিক এক্সাম। ধরো আমি আজকে পুরো সপ্তাহে আমি 3টা বা 4টা ক্লাস নিলাম, এখানে ধরো অংশীদারি, কোম্পানি, সমবায় 3টা টপিক কাভার হয়েছে। সো এই 3টা টপিকের উপর আমি একসাথে আবার পরীক্ষা নেব। প্রত্যেকটা টপিকের তো আলাদা আলাদা পরীক্ষা হবে এবং 3টা মিলায় একটা পরীক্ষা হবে। এরপরে ধরো আমি পুরো মাসে ধরো যে 20টা ক্লাস নিলাম বা 10টা ক্লাস নিলাম, তো এই পুরো 10টা ক্লাসে যে যে টপিক কাভার হবে এই সবগুলোর জন্য আমি কি করব? আবার আলাদা একটা পরীক্ষা নেব, এবং কোর্স শেষে পূর্ণাঙ্গ মডেল টেস্ট, একদম ফাইনাল মডেল টেস্ট হবে, যেন একদম পুরা মানে ভার্সিটিতে যেভাবে এক্সাম হয় ওভাবে। তো তোমার পড়া হবে, পরীক্ষা হবে, এবং তোমাদের অনেক সময় অনেকে ডিমোটিভেটেড ফিল হইতে পারো, ওই ক্ষেত্রে আমরা মোটিভেশন সেশনে রাখবো, এবং আবার আমাদের প্রত্যেকটা ক্লাস তো আমাদের ওয়েবসাইটে থাকবেই। হ্যাঁ, সো তোমরা এনি টাইম, ধরো আজকে তুমি অসুস্থ বা তোমার বাসায় মেহমান আসছে, তুমি আজকে ধরো লাইভ ক্লাসটা করতে পারতেছো না, ফেসবুক কি করে? ফেসবুক ইউজুয়ালি 20 দিন বা 30 দিন পরে ভিডিওগুলো অটো ডিলিট করে দেয়। সো তুমি ক্লাস পাবা কোথায়? আমরা ওয়েবসাইটে এই ক্লাসগুলো সংরক্ষণ করে রাখবো, এনি টাইম তুমি ক্লাস দেখতে পারবা। ক্লিয়ার? সো এই হচ্ছে বিষয়। এবং তোমরা এখন যেটা করতে পারবা, এখন তোমরা হচ্ছে ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, পরবর্তীতে ফি আরও বাড়বে। সো মানে সেকেন্ড টাইমারদেরকে আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিই। কেন? কারণ তারা তো একবার আসলে একটা ধাক্কা খাইছে, তাই না? তাদের তো মন মেজাজ এমনিতেই খারাপ, সো তাদেরকে আমরা একটু কেয়ার করি। এবং সেকেন্ড টাইমারদেরকে কিন্তু মানে অন্যদের থেকে ফার্স্ট টাইমে যারা হয় তাদেরকে একটা শর্ট টাইম সার্ভিস দেওয়া লাগে। তোমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের একদম ধরো ওদেরকে 5 মাস দিলে তোমাদেরকে 1 বছর সার্ভিস দিতে হবে। হ্যাঁ, সো ওইভাবেই আমরা কি করতেছি? তোমাদের জন্য সব কিছু রেডি করতেছি। এবং আমাদের ওয়েবসাইট তোমরা তো জানো সব কিছুর খরচ, স্পেশালি যতবার বাজেট আসলে টেকনোলজিক্যাল জিনিসগুলোর উপর বেশি কর বসায়, ট্যাক্স বসায়। সো আমাদের আলটিমেটলি যেহেতু সব কিছু ইন্টারনেট ভিত্তিক, আমাদের খরচও কিন্তু অনেক বেশি। ঠিক আছে, সব কিছু জানোই।
ওকে ওকে ঠিক আছে। সো তোমাদের আই গেস কারো কোনো কোশ্চেন নাই, অ্যান্ড সো তোমাদের সেকেন্ড টাইম নিয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে, অ্যান্ড অবশ্যই তোমরা কালকের 8টার ওরিয়েন্টেশন ক্লাস অবশ্যই থাকতে হবে, তোমরা সবাই থাকবা, ওখানে আরো বিস্তারিত আলোচনা করা হবে, সব টিচাররা থাকবে, তোমাদের সকল প্রশ্নের উত্তর দিবে, তোমাদের মহসিন ভাই থাকবে, সুফিয়ান ভাই থাকবে, মোহাইমিন ভাই থাকবে, শিমুল ভাই থাকবে, রাকিব ভাই থাকবে, আর আমি তো থাকবোই। ঠিক আছে, সো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে কয়টায় বলো তো, কালকে কয়টা দেখা হচ্ছে তোমরা একটু একবার কমেন্ট করো ভাইয়া, আমি তোমাদের মুখে শুনতে চাই, তোমাদের মুখে শুনেই এরপর কি আমি আজকের মতো এখানে বিদায় নিব। বলো কালকে কয়টায় ওরিয়েন্টেশন ভাইয়া, বলো বলো বলো, বাচ্চারা বলে ফেলো, ওরিয়েন্টেশন কয়টায় বলো। হ্যাঁ ওরিয়েন্টেশন কয়টা ভাইয়া, ওরিয়েন্টেশন ওকে কয়টায়, রাত 8টায়। ওকে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল, টাটা, আল্লাহ হাফেজ।